আসসালামু আলাইকুম দর্শক। ২০২৪ সালে ৫ই আগস্টের পর ১ বছর পর শেখ হাসিনা কোন ভরসায় বা কার ভরসায় নির্বাচনে অংশগ্রহণের কথা বলছে এবং ১৫ আগস্ট থেকে মানে ২০২৫ সালের ১৫ আগস্ট থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে ওরা শেখ হাসিনার বক্তব্যগুলোতে যেভাবে কনফিডেন্সের সাথে সে নির্বাচনের কথা বলছে তা কিন্তু গত ১ বছরও দেখা যায়নি এবং সকল দলের অংশগ্রহণ বা সকল দলের অংশগ্রহণের দাবি তিনি করছেন এবং এটা এখন স্পষ্ট। তবে এতটা স্পষ্টভাবে তিনি নির্বাচনের দাবি করেছে কিনা, আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচন হতে হবে বলেছে কিনা, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট নই। কিন্তু এই আগস্ট মাসের শেষে যেহেতু তিনি এক দফা দাবি দিয়েছেন এবং এই দাবির প্রেক্ষিতে সারা দেশে আন্দোলন সাজাতে বলেছেন এবং এইসব দাবিতে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার থেকে অবসান যেমন আছে, তেমনি সবচেয়ে বড় যে দাবিটা এসেছে ইউনূস সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আরো আছে সকল দলের অংশগ্রহণের নির্বাচনের ২৫ সালের ১৫ আগস্টের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার বার্তা ছড়িয়ে পড়েছে। উনি উনি কনফিডেন্সের সাথে বলছেন নির্বাচনের সব দলের অংশগ্রহণই হতে হবে এবং এর আগে ডক্টর ইউনূসের সরকারের পতন নিশ্চিত করতে হবে এবং নির্বাচনকালীন একটা সরকার গঠন করতে হবে, যে নির্বাচন সকল দলের অংশগ্রহণই হতে হবে। আবার একটি বার্তায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলেছেন। আমরা জানি না শেখ হাসিনা কোন কাঠামোতে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। তত্ত্বাবধায়ক তবে এটা নিশ্চিত যে তিনি একটি রোডম্যাপ দেখতে পাচ্ছেন, যে রোডম্যাপ তিনি দেখেন বর্তমান সরকারের পতন করতে হবে, একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই নির্বাচনকালীন সরকার এলে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে। তবে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এই ১ বছরের মাথায় এসে মানে আপনার ২০০৫ আগস্টে যখন তিনি পলায়ন করলেন, পলায়ন করার ১ বছরের মাথায় এসে তিনি কিভাবে এইসব দাবি করতে পারেন? এখন দর্শক, এইসব প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদেরকে বিভিন্ন দিকে নজর দিতে হবে। যেমন ধরেন বাংলাদেশে কিছুদিন আগে যেই জরিপগুলো হলো, আপনার ব্র্যাকের জরিপ, তারপরে আপনার আল জাজিরার জরিপ, এইসব জরিপের মধ্যে কিছু বিষয় উল্লেখ করা যায় এখানে। যেমন ধরেন ৪৮% মানুষ জানে না যে তারা কাকে ভোট দিবে। হ্যাঁ, তারপরে ১৪% মানুষ বলতে চান না তারা কাকে ভোট দিবে। তারপরে ৭.৫% মানুষ এখনো আওয়ামী লীগের এই দুঃসময় এসেও তারা কনফিডেন্সের সাথে বলতেছে যে আমরা নৌকা প্রার্থীকে ভোট দেবো, নৌকা প্রতীকে ভোট দেবো। চিন্তা করি ব্যাপার। শুধুমাত্র যে ব্র্যাকের জরিপ এবং আল জাজিরার জরিপ বিষয়টা এরকম নয়। বাংলাদেশে যে আপনার রাষ্ট্রদূত বা দূতাবাসগুলো যেই ধরনের জরিপ বাংলাদেশে চালায় বা পরিচালিত করে, তারা জনগণের মনোভাব আচরণের জন্য কাজ করার জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করে, সেগুলো এই দূতাবাসগুলো পশ্চিমা দেশগুলো দেখতে পাচ্ছে যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা দিন দিন কমতেছে। হ্যাঁ, ১ বছরের মাথায় এসে সাধারণ মানুষ আসলে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। এই যে একটা জোর জবরদস্তি অপরাধের সমাজ চলছে ১ বছর ধরে, তাতে মানুষের ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতিতে একটা বিপর্যয় বোধ করছে বাংলাদেশের সাধারণ জনগণ। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোই সেই যে সমর্থন ছিল ডক্টর ইউনূসের প্রতি, সেটা আসলে এখন আর নাই এবং তারা ডক্টর ইউনূসের সরকারকে চাপ দিচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে আপনার এই নির্বাচন দিয়ে নির্বাচনকালীন সরকারের হাতে দেশটা বুঝিয়ে দিয়ে তারা আসলে চলে যায়। এটা শুধু খালি যে বাংলাদেশের জনগণ বা রাষ্ট্রীয় দলগুলো চায়, যে রাজনৈতিক দলগুলো চায়, তা কিন্তু না। অলরেডি আপনার এই পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমেরিকা, পশ্চিমা দেশ যা আছে সবগুলোই কিন্তু এখন এই দাবিটাই বা এই জিনিসটাই তারা চায়। আর আরেকটা জিনিস চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসে যে রাষ্ট্রদূত নিযুক্ত আছেন, তিনি নিজে তারেক রহমানের সাথে যোগাযোগ করেছেন এবং তারা জানতে চেয়েছেন তারেক রহমান আসলে কি ধরনের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং তিনি সরকার গঠন করতে প্রস্তুত কিনা। অন্যদিকে ডক্টর ইউনূসকে ধমকে দিতে যে কোনোভাবে নির্বাচন ফেব্রুয়ারি থেকে বিলম্বিত করা যাবে না, আবার ফেব্রুয়ারি থেকে আর বেশি সময় বাড়ানো যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের মধ্যে বিএনপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে। কট্টরপন্থীদের রাজনীতি করা বা দেশে অস্থিতিশীল পরিস্থিতি আরো বাড়াবে এমন কোনো পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় ক্ষমতায় দেখতে রাজি নন এবং বর্তমান সরকারকে অনির্দিষ্টকাল এবং অনির্দিষ্ট বছরের জন্য ক্ষমতায় বসিয়ে রেখে নির্বাচন বিলম্বিত করতেও তারা রাজি নন। আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবটি বর্তমানে পশ্চিমা সবগুলো দেশেরই মনোভাব বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনের বিষয়ে। এই পক্ষগুলো এই জিনিসটাও বা এই ব্যাপারটাও বুঝতে পারে যে
একটা অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয়, তাহলে একদিকে জামায়াত ইসলাম, এনসিপি এবং বিভিন্ন যে দল আছে তাদের যেমন একটা চেষ্টা থাকবে নির্বাচনকে ঠেকানোর জন্য এবং নির্বাচনকে বিলম্বিত করার, এবং তারা বলেছে যে এই প্রক্রিয়াগুলো শেষ না করে দেশের নির্বাচন দেওয়া যাবে না, বা এই ধরনের দাবিগুলো তারা, যে ধরনের দাবিগুলো তারা তুলছে, যেমন এনসিপির মতো দলগুলো বলছে যে নির্বাচনে সংবিধান সংশোধন না করে নির্বাচনের কথা বা নির্বাচন দেওয়া যাবে না। তার মানে এই কাজগুলো করতে গেলে 3-4 বছরের ব্যাপার বা আরো বেশি সময় লাগতে পারে। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম রাষ্ট্রগুলো এটা ভালো করে বুঝে গেছে যে একটা শক্তিশালী পক্ষ বাংলাদেশের নির্বাচনের জন্য কয়েক বছরের জন্য পিছিয়ে দিতে চায়। এই অবস্থায় নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে এই বর্তমান সরকারের নির্বাচন পরিচালনা করা যেমন কষ্ট হবে এবং বিভিন্ন বাধার সম্মুখীন হবে, তেমনি বিএনপি বা যেই সরকারি ক্ষমতায় আসুক সে দেশকে একটি সুন্দর শাসন ব্যবস্থা দিতে বাধাগ্রস্ত হবে। তার মানে এই দেশের নির্বাচনে অংশগ্রহণমূলক না হলে নির্বাচনের পরে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন সে বিভিন্ন বাধাগ্রস্তের সম্মুখীন হবে, বিরোধী দলের, বিভিন্ন দলের, এবং দেশের কোনো স্থিতিশীলতা না আসার জন্য বিরোধী দলগুলো কাজ করবে, এবং এর মাধ্যমে তারা একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মাধ্যমে নিজেদের ক্ষমতা কেন্দ্র রাখার যে পরিকল্পনায় তারা এগিয়ে যাচ্ছে, সেই পরিকল্পনায় তারা সফল হবে। দেখুন, এই কারণে এখানে কারণ নেই যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো এই সমীকরণ থেকে আওয়ামী লীগকে বাদ রাখছে। ডক্টর ইউনূসের সরকার যে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই পরামর্শই ছিল যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং আওয়ামী লীগকে রাজনীতির সাথে সক্রিয় করা হোক, বা এবং আওয়ামী লীগ সহ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা যেতে পারে। কিন্তু হঠাৎ করে ডক্টরের ইউনূস সরকারের পশ্চিমাদের প্রেসক্রিপশন গ্রহণ না করে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ করে দেয়, এবং জাতিসংঘের যে প্রতিবেদনের কথা ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টারা কথায় কথায় উপস্থাপন করেন, সেই প্রতিবেদনে কিন্তু জাতিসংঘ এটাও বলেছিল যে বাংলাদেশ বর্তমানে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না বা নিষিদ্ধ করা যাবে না, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কাজে এই অবস্থায় পশ্চিমা দেশগুলো জানে যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ বা একটি বেশ বড় জাতি গোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগকেই পছন্দ করে, এবং সেই সমর্থক এবং জাতি গোষ্ঠীকে ভোটের দিন বাড়িতে বসিয়ে রেখে এই নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, বা এতগুলো মানুষ যদি ভোট না দেয় তাহলে এই নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এবং আরো একটি সম্ভাবনা আছে যে নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতায় আসুক, যদি বিএনপিও ক্ষমতায় আসে, তখন জামাত এবং এনসিপি এর সাথে আওয়ামী লীগের সমর্থকরা জড়িত হয়ে এই সরকারের প্রতি একটি আন্দোলন বা সংগ্রাম গড়ে তোলার সম্ভাবনা আছে। এমনই ভাবে ক্ষমতায় এলে তাদের ক্ষমতাচ্যুত করা সক্রিয় হয়ে উঠে কি না, আসলে হিসাবটা এর চাইতেও গোলমালে, এবং মূল যে ব্যাপার ভাবনাটা বর্তমান সময়ে সকলের মধ্যে কাজ করে যে সরকার এবং ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকলে কবে নাগাদ নির্বাচন হবে তার কোনো সুনির্দিষ্ট সময় বা নির্বাচন হবে কিনা এ নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, এমনকি আমেরিকা, পশ্চিমা দেশগুলো সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই বিশ্বাস করতেছে না যে ডক্টর ইউনূসের সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। এবং আর এই ভয় আরো জেগে উঠেছে তখন যখন জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিলের যে দাবি, এবং ডক্টর ইউনূস কিছুদিন আগে সিঙ্গাপুরে যে বক্তব্য দিলেন যে সংস্কার এবং বিচার ছাড়া দেশের নির্বাচন দিলে নির্বাচনটি অর্থহীন একটি নির্বাচন হয়ে পড়বে। সুতরাং এই অবস্থায় কোনো পক্ষেই ডক্টর ইউনূসের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। এবং বিএনপি থেকেও দাবি আছে যে নির্বাচনকালীন সরকার গঠনের একটা অন্যরকম সরকার গঠনের অথবা একটি অন্য কাঠামো সরকার গঠনের, এই সরকারের নাম তত্ত্বাবধায়ক সরকার হোক বা যাই হোক। এবং বিএনপির নেতা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানুয়ারি মাসে বলে রাখেন যে এই সরকার ছাত্রদের উপদেষ্টাদের নিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে কখনোই নিরপেক্ষ সরকার বলা যায় না। এটা জানুয়ারি মাসে কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে রেখেছেন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন তিনি নির্বাচন করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ মুহূর্তে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। অন্যদিকে রিজওয়ান হাসান যে নারী উপদেষ্টা আছে, তার স্বামী রীতিমতো তার এলাকার নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন এবং তিনি এমপি পদে নির্বাচিত করবেন। তো এই যে নানানভাবে নানান স্বার্থ নিয়ে এই উপদেষ্টা পরিষদ, যারা বিশেষভাবে জাতীয় নাগরিক পরিষদ বা এনসিপি কে এতদিন যে কোনো ভাবে সমর্থন জানিয়ে এসেছে, এবং যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে
নিজে তার নিয়োগকর্তা বলে সেই ডক্টর ইউনূসের সরকার যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এই বিশ্বাস বিএনপির নাই। সেই সব দিক বিবেচনায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সক্রিয়ভাবে একটি নির্বাচনকালীন সরকার গঠনের জন্য কাজ করছেন। সেই কারণেই বাংলাদেশের প্রধান বিচারপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি বা উপদেষ্টা বানিয়ে কিভাবে একটি নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা যায় বা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে আলাপ যেমন করছে, আবার বিচারালয়ে শুনানি চলছে যে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হলে তাকে কে শপথ গ্রহণ করাবে বা করানো যায়। কিন্তু শেখ হাসিনা কি শুধুমাত্র এই ইঙ্গিতগুলোতেই কি তাদের অংশগ্রহণে বা আওয়ামী লীগের অংশগ্রহণে এই নির্বাচন হতে হবে এইসব দাবি তুলতে পারছেন? এটাই হচ্ছে তার মানে শেখ হাসিনা গত 1 বছরে তার দলকে এই এতটা সংগঠিত করে এনেছেন যে নির্বাচনে ঘোষণা এলেই তার নেতাকর্মীরা নির্বাচনে যোগ দিতে প্রস্তুত, সেটা তিনি জানেন, শেখ হাসিনা নিজেই জানেন। এবং এই সব কিছু মাথায় রেখে তিনি সকলের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে হবে বলে একটি দাবি করছেন। দেখুন, আমরা যে যাই বলি না কেন, আওয়ামী লীগ এমন একটি দল 1995 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং আওয়ামী লীগের তার শীর্ষ জাতীয় নেতাকে হত্যা করা হলো। 4,000 নেতাকর্মীকে বছরের পর বছর ধরে কারাগারে আটক এবং নানান জায়গায় হত্যা মামলার শিকার করা হচ্ছিল ওই সময়। এই অবস্থাতেও আওয়ামী লীগ নিজেকে সংগঠিত করে এমনকি নেতৃত্বের বিষয়ে একমত হতে না পারে দুই ধারায় বিভক্ত হয়ে 1979 সালে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি করা দল মানে কিংস পার্টি, তখনকার সময়ে সব থেকে জনপ্রিয় দল বিএনপিও সেই সময়ে 41% কিছু ভোট পেয়েছিল। আর আওয়ামী লীগের সেই বড় অংশটি যারা এই দুর্দিনে 300 আসনের মধ্যে 295টি আসনে প্রার্থী দিয়েছিল, আব্দুল মালেক উকিলের নেতৃত্বে সেই বড় অংশটি ভোট পেয়েছিল প্রায় 25%। আর মিজানুর রহমানের অংশটি ভোট পেয়েছিল 3%। মানে আওয়ামী লীগের এই দুর্দিনেও সেই নির্বাচনে আওয়ামী লীগের বাক্সে প্রায় 28% ভোট পড়েছিল। এই কারণেই হয়তো শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের দেশে ফেরার বা শেখ হাসিনার নিজে দেশে ফেরার একমাত্র উপায় হচ্ছে এই নির্বাচন। কারণ আওয়ামী লীগ আসলে নির্বাচন ছাড়া আর কোনোভাবেই রাজনীতিতে আসতে পারেনি। আমরা অন্যান্য দলগুলোর ইতিহাস যদি দেখি, ধরুন বিএনপির ইতিহাস দেখলে দেখা যায় যে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক শক্তির বলে অনেক সুবিধা নিয়ে তিনি রাজনীতিতে নাম লিখেছেন এবং বিএনপির মতো একটি বড় দল, রাজনৈতিক দল তৈরি করেছেন এবং সেই ইয়েতেই উঠে এসেছে। অন্যদিকে জাতীয় পার্টি এরশাদের দলটিও কিন্তু এই সামরিক শক্তির ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে রাজনীতিতে উঠে এসেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধা পায়নি বা ব্যবহার করতে পারেনি। এবং যেহেতু সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বা সামরিক কু করেও আওয়ামী লীগকে ফিরে আসা সম্ভব নয়, তাই আওয়ামী লীগকে ভরসা করতে হচ্ছে নির্বাচনের উপর। তাই শেখ হাসিনা 1 বছরের মাথায় এসে নির্বাচনে সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবি করে বসেছেন। এদিকে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেসব বৈঠক হচ্ছে, সেই সব বৈঠক থেকে যেসব বার্তা ছড়িয়ে পড়ছে তাতেও উঠে এসেছে যে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। এবং এই জিনিসটি লক্ষ্য রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। এবং পশ্চিমা রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে, ব্যবসা বাণিজ্যের স্বার্থে, তারা রাজনৈতিক স্বার্থে তারা এই দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বা দেখতে চায়। এবং এই ধরনের স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গেলে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া সম্ভব না। এই ব্যাপারটাও যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভালোভাবেই বুঝতে পারছে। এখন এইসব বিষয় মাথায় রেখে শেখ হাসিনা নির্বাচনের দাবি করছেন এবং তার যে একটি জনসমর্থন আছে তিনি সেটা বুঝতে পারছেন এবং তিনি 1 বছরের মাথায় দলকে হয়তো পুনরায় সংগঠিত করে ফেলেছেন এবং পাশাপাশি টের পেয়েছেন পশ্চিমাদের যেই একটা হিসাব গুলো তারা মিলিয়েছে, দেখেছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া সম্ভব নয়। সেই দিক থেকে শেখ হাসিনার মনোবল বেড়ে গিয়েছে এবং তিনি এইসব দাবি দাবা তুলছেন। দর্শক, আপনার কি মনে হয় কোন দিকটি শেখ হাসিনাকে ভাববার বা সাহস জুগিয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং পরবর্তী এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।